খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল, ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ আর আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে, আর সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি শরীফ রওশন। শুনছিলেন ক্রীড়াঙ্গনের সব গুরুত্বপূর্ণ খবরাখবর। এবার বিস্তারিত আলোচনায় যেতে চাই। আজ আমরা বিষয় রেখেছি ঘরোয়া ফুটবলের যে চলমান অস্থিরতা চলছে সেটা নিয়ে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন আসলে প্রতিনিয়তই তাদের যে ক্লাব লাইসেন্সিং এর সময়সীমা সেটা বাড়িয়ে চলছে। অন্যদিকে যারা অবনমন থেকে উঠে এসেছে তারাও আসলে একটা লড়াই করছে। সেই লড়াইটা আসলে বাংলাদেশ ফুটবল দলের যে ঘোষিত নতুন দল বানানো হয়েছে সেখানে আসলে তারা দল গোছানোর যে প্রক্রিয়া সেটাতে আসলে বেশ তারা খাবি খেতে হচ্ছে। কারণ হঠাৎ করে যে ঘোষিত দলটা হয়েছে সেটা বেশ তাদের জন্য আসলে আচমকা একটা সুসংবাদ বটে। তবে দল গোছাতে বেশ হিমশিম অবস্থা দল ক্লাবগুলোর। সেই ক্লাবগুলোর মধ্যে একটা আছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন সহ সভাপতি রুহুল আমিন। জুয়েল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। শুরুতে একটু বলতে চাই যে বাংলাদেশ ফুটবল দলের যে চলমান অস্থিরতাটা চলছে, এটা আমরা একটা বিষয়টা ঠিক করেছি। তবে এই অস্থিরতাটা আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য নাকি ক্লাবগুলোর জন্য? আপনিও তো একজন ক্লাব সংগঠক, ক্লাবের কর্মকর্তা। এইটা আসলে আপনার কি মনে হয়? দেখেন, ফুটবল ফেডারেশনের আজকের যে বিএফএল এর টিম গঠন নিয়ে অস্থিরতা, এটার জন্য তো ক্লাবগুলোর কোনো আপনার দায় আমি দেখতেছি না। এটা ফুটবল ফেডারেশন, ফিফা কানেক্ট, যেহেতু আমাদের যে ক্লাবগুলো আছে তারা হলো বাংলাদেশের ফুটবলের নীতি নির্ধারক বা ফুফে। তো তারা আমাদেরকে যেভাবে গাইড করতে আমরা ওভাবেই কাজগুলো করার চেষ্টা করতেছি। তারা এক এক সময় আমাদেরকে, যেমন 13 তারিখে আমাদের হুট করে 3 দিনের ভিতরে আমাদের দল গঠন করতে হবে। তো 13 তারিখে লাস্ট ডেট ছিল। ওর ভিতরে আমরা কোনো রকম আমরা তো অনিশ্চয়তার ভিতরে ছিলাম। আমরা গ্রিন সিগন্যাল পাচ্ছি না, বিএফএলকে আমরা আদৌ খেলতে পারবো কি পারবো না, এই অনিশ্চয়তার ভিতরে ছিলাম। পরে আমাদেরকে চিঠি দিল যে 13 তারিখের ভিতরে দল গঠন করতে হবে। আমরা করছি। এরপরে আবার 19 তারিখ পর্যন্ত সময় বাড়ালো। তারপরে 21 তারিখ পর্যন্ত এখন আবার বাড়াইছে। তো এটা তো তাদের একটা দীর্ঘমেয়াদী প্ল্যানের দরকার ছিল। সেটা ক্লাব দায়ী না, অ্যাকচুয়ালি ক্লাবগুলো এর জন্য দায়ী না, আমি মনে করি না। আচ্ছা, সেক্ষেত্রে আমরা শুনছিলাম যে বসুন্ধরা কিংস এবং ঢাকা বণিকে শেষ পর্যন্ত আসলে লিগে খেলানোর জন্য তাদের যে সময়সীমা প্রক্রিয়া বাড়ানোর যে চলমান প্রক্রিয়াটা সেটা আসলে চলছে। সেক্ষেত্রে তারাও চাচ্ছে যে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হওয়ার জন্য। আচ্ছা, আমার এখানে একটা প্রশ্ন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হওয়ার জন্য বসুন্ধরা কিংস এবং ঢাকা বণিকেই প্রয়োজন বাফুফের? আপনারা 1950-60-এর দশকের ক্লাব, আপনারা অনেক দিনের ক্লাব, আপনারা হয়তো বা 2 বছর হয়েছে দায়িত্ব পেয়েছেন। তবে এখনো ওয়ানার্স ক্লাবের এই যে একটা বাজে অবস্থা, ক্লাব হিসেবে যে আসলে বিশ্বের কাছে একটা দাঁড়ানো, সেটা আসলে এখনো নিজেকে প্রমাণ করতে পারেনি। বসুন্ধরা কিংস, ঢাকা বণি এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলছে, ফর্টিস এফসি খেলছে, মোহামেডানের নাম আছে। আপনারা এখনো কেন সেই জায়গাটা তৈরি করতে পারেননি? দেখেন, আমরা তো 2 বছরের দায়িত্ব নিয়েছি। ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব বাংলাদেশের মধ্যে একটা ঐতিহ্যবাহী ক্লাব। এটার ঐতিহ্য আছে, ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা করতেছি। তা আপনি যেই কথাটা বললেন যে আপনার আবাহনী এবং বসুন্ধরাকে কেন লাগবে, আমি এটার সাথে একমত। বসুন্ধরা এবং আবাহনী এই মুহূর্তে যদি বিএফএল এর টিমের সাথে না থাকে, এটা আমার কাছে মনে হয় একটা অসম্পূর্ণ থেকে যায়। কিন্তু এটাকে এগিয়ে আনার জন্য বাফুফেরকে আরেকটু নার্সিং করা উচিত ছিল বলে আমি মনে করি আর কি। আচ্ছা, আমার যে প্রশ্নটা ছিল যে তাদেরকেই লাগতে হবে, কারণ সত্য রয়েছে, মার্কেটিং টিম রয়েছে, অ্যাডভার্টাইজের ব্যাপার রয়েছে, অনেক হিসাব নিকাশ রয়েছে লিগের সাথে। কারণ আমাদের লিগটা আসলে এমনিতেও সেভাবে মানুষ দেখে না বা সেভাবে ফলো করে না, যেটা আমরা ইপিএল বা স্প্যানিশ লিগগুলো আমরা ফলো করে থাকি। সেই জায়গাটাতে আমার প্রশ্নটা হচ্ছে যে তাদেরকে ছাড়া কেন অন্য কোনো আমরা ক্লাব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের জন্য বড় জায়ান্ট ক্লাব কেন করতে পারলাম না? এইটার দায়টা কি নিশ্চয়ই বাফুফের নয়, নিশ্চয়ই ক্লাবগুলোর নিঃসন্দেহে। আমাদের বাংলাদেশে যে ক্লাবগুলো আছে এরা মোটামুটি আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এখানে আমাদের ভালো স্পন্সর দরকার, তারপরে ভালো ব্যবসায়ীরা যদি এগিয়ে আসে,
এখন দেখা যায় বাংলাদেশে যে একটু ভালো পজিশনে যে ক্লাবগুলো আছে ওখানেই ব্যবসায়ীরা তারপরে আপনার স্পন্সরগুলো যাচ্ছে। তা আমার মনে হয় এখানে বর্তমান সরকার তো একটু ক্রিয়াবান্ধব সরকার, এই সরকারেরও একটু যদি হস্তক্ষেপ করে, যেমন যে স্পন্সরগুলো আছে প্রত্যেকটা স্পন্সরকে ইন্ডিভিজুয়ালি যদি দায়িত্ব দেওয়া যায় আপনারা এই ক্লাবটা একটু দেখেন, আপনারা এই ক্লাবটাকে একটু দেখেন সরকারের সাইড থেকে, বা বাফুফে এখানে একটা ইনভলভমেন্ট থাকতে পারে। রিসেন্টলি আমাদের বাংলাদেশ স্পোর্টস ক্লাব অ্যাসোসিয়েশন একটা সংগঠন হয়েছে, তারা অল টুগেদার মিলে যদি আমরা ওই স্পন্সরদের সাথে কথা বলে একটু ভাগ বাটোয়ারা করে দিতে পারি, আমার মনে হয় ফুটবল বলেন আর অন্যান্য যে খেলাধুলা আছে এগুলোকে ক্লাবগুলো এগিয়ে নিতে পারবে আর কি। আচ্ছা, আমার বিশ্বাস। আপনি শুরুতেই বলছিলেন যে 3 দিনের সময়সীমা, প্রাথমিক পর্যায়ে 3 দিনের সময়সীমাতে তাড়াহুড়ো করে দল গুছিয়েছেন। আপনারা বেশ কয়েকজন প্লেয়ারকে রেখেছেন, নতুন করে প্লেয়ার আপনারা ডাক দিয়েছেন, বিদেশি প্লেয়ার। তাদের মধ্যে আমরা যদি একটু 5 বাংলাদেশি এবং 5 বিদেশি প্লেয়ারদের একটু তালিকাটা একটু দেখতে চাই, কারণ কাদেরকে নিয়েছেন, কেন নিয়েছেন সেটার ব্যাখ্যা নিশ্চয়ই আপনি দেবেন। কেন বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে আসলে, কারণ বসুন্ধরা কিংস, ঢাকা আবাহনী, মোহামেডান আমরা দেখে থাকি জাতীয় দলে যারা রিপ্রেজেন্ট করেন তাদেরকে আসলে তারা দলে ভেড়ানোর চেষ্টা করেন। আপনাদের একটা আর্থিক সংকট রয়েছে বুঝতে পেরেছি, তবে এর বাইরেও আসলে সুযোগ রয়েছিল কিনা, নাকি আপনাদের আসলে লক্ষ্যটা কি? কারণ 46 আমরা দেখে থাকি যে 46 তারা হচ্ছে প্লেয়ার প্রোভাইড করে, প্লেয়ার আসলে এক ক্লাব থেকে আরেক ক্লাবে তারা ট্রান্সফার করে একটা ইনকাম করে, সেই জায়গাটাতে আপনাদের সেই লক্ষ্যটা কিনা আমরা যদি একটু দেখতে চাই। যে রাশেদ আছে, মোহাম্মদ রাশেদ আছে 46 থেকে, তিনি এসেছেন। আবু সাইদ আছেন, তিনি ব্রাদার্স ইউনিয়নে একসময় খেলতেন, এখন আপনাদের ক্লাবে খেলছেন। শাকিল আছেন আরামবাগ ক্রীড়া সংঘের, মান্নাফ রাব্বি আছেন ব্রাদার্স ইউনিয়ন, হেমন্ত ভিনসেন্ট আছেন। এই আমাদের 5 বাংলাদেশি ফুটবলার। আমরা যদি একটু বিদেশি ফুটবলারদের তালিকাটাও দেখতে চাই, নেপালি, অস্ট্রেলিয়ার সাথেও আপনারা নিশ্চয়ই ফুটবলার নিয়ে এসেছেন সেখান থেকে। আমরা যদি একটু শুরুতে দেখতে চাই, ওবনো বেলোয়া আছেন, ক্যামেরুন থেকে নিয়ে এসেছেন। ওয়েলি অ্যাঙ্গাস জন আছেন, তিনি অস্ট্রেলিয়ায় খেলতেন, সেখান থেকে নিয়ে এসেছেন। যুবরাজ ধাকাল আছেন নেপালিয়ান। আইদিল ওসমান ইন্দোনেশিয়াতে খেলেন তিনি। সৌরভ কার্কি নেপাল। এইটার একটু আমি যদি শুরুতে বিদেশি ফুটবলারদের একটু ব্যাখ্যাটা জানতে চাই যে এই প্লেয়ারদেরকে কেন রেখেছেন? আমাদের টিমটাকে একটু শক্তিশালী করার জন্য। আর বিদেশি প্লেয়ার তো একটা কোটা আছে, তাদেরকে তো আমাদের আনতেই হবে। আমরা যদিও 3 দিনের ভিতরে টিম গঠন করেছি, আমাদের তুলনায় আমরা ভালো টিম, মানে একটা ফাইট দেওয়ার মতো অবস্থানে আছি আর কি। সবে হলো ছোট্ট একটা বিরতির, ফিরছে একটু পরে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। যেখান থেকে ফিরছি, যে আপনি বলছিলেন যে বিদেশি ফুটবলার নিয়েছেন, এমন অনেকের রয়েছে আসলে তারা ভুটান লিগে খেলেছেন, নিজ দেশের লিগে খেলেছেন, তবে সেভাবে পারফরমেন্স করতে পারেননি। তাদেরকে আপনাদের এবার কেন নেয়া, এটা একটু যদি ব্যাখ্যা করতেন। না, আমাদের যারা নিচ্ছে তারা তো ভালো পারফর্ম করছে, এবং আমাদের যে গোলকিপার আছে, তারপরে ডিফেন্ডার আছে, আশা করি ওরা খুব ভালো করবে আমাদের। আচ্ছা, না এমনি কোনো থাকে না ব্যাখ্যা আলাদা করে যে কেন তাদেরকে আসলে বেছে বেছে কম সময়ে রেখে দেওয়া ক্লাবের মধ্যে এবং নতুন করে নেওয়া, এটা আসলে কারণটা কি? আসলে এই শর্ট টাইমের ভিতরে আমরা ওনাদেরকে একেবারে যে আইডল করেছি বিষয়টা এরকম না, ওনারা ভালো পারফর্ম করে, সেই হিসেবে আমাদের ওনাদেরকে নেওয়া। আচ্ছা, ওনাদের আমরা আশাবাদী। আচ্ছা, দেশি প্লেয়ারদের যদি একটু বলি, ভিনসেন্ট রয়েছে, মান্নাফ রাব্বি রয়েছেন, আর অনেক প্লেয়ার রয়েছেন। ও তো ন্যাশনাল টিমের প্লেয়ার, তারা তো বিগত সময় খেলেছেন, তবে ন্যাশনাল টিমে খেলছে, এবং আমরা ওদেরকে নিয়েছি এবার। যে বিএফএল মানে হলো নোকিং দ্য ন্যাশনাল টিম। আমরা যদি আপনাদের দেশি প্লেয়ারদের একটু পারফরমেন্স দেখি, কারণ হেমন্ত ভিনসেন্ট রয়েছে, মান্নাফ রাব্বি রয়েছেন, যে সেন্ট্রাল অ্যাটাকিং পার্টে থাকেন, এই জায়গাটা যদি আমরা একটু দেখতে চাই। আমরা বিদেশি ফুটবলার দেখেছি, আমরা একটু দেখতে চাই যারা দেশি প্লেয়ার রয়েছেন তাদের পারফরমেন্সটা একটু আমরা দেখতে চাই। আমরা যদি তাদের পারফরমেন্সটা একটু দেখতে চাই, পারফরমেন্সের কারণ আপনারা অনেক মৌসুম ধরেই কিন্তু খেলেছে বাংলাদেশের, যেমন হেমন্ত ছিলেন, সবাই তারা আসলে 9 মৌসুম আসলে খেলেছেন। নতুন করে আসলে তাদের পারফরমেন্সের উপর আপনারা কতটা আস্থা রাখছেন? কারণ এখন পর্যন্ত আপনারা প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগে আসলে ভালো করলেও বিএসএল এ রানার্স আপ হয়েছেন 24 মৌসুমে। সেক্ষেত্রে আমরা দেশি প্লেয়ারদের যে পারফরমেন্স সেটা একটু দেখতে চাই আর কি, সেটা যদি দেখা যায়।
তাহলে না, বিএসএল আমরা রানার্স আপ হইনি, আমরা 3 নম্বরে ছিলাম। আচ্ছা 3 নম্বরে ছিলাম, এবার আমাদেরকে সুযোগ দেওয়া হয়েছে বিএফএলে। হেমন্ত আমাদের বিএসএল এর প্লেয়ার ছিল, ভালো পারফর্ম করছে। হ্যাঁ, তো এখানে যারা আছে এরা ম্যাক্সিমামে আবাহনী, মোহামেডান, তারপরে আপনার ব্রাদার্স, ভালো ভালো ক্লাবে খেলছে, আমাদের সাথেও আছে। আমরা তাদের কাছে প্রত্যাশা আছে আমাদের, এবং তারাও কমিটেড আমাদের সাথে যে ভালো করবে আমাদের। আচ্ছা, সবচেয়ে বেশি আসলে মান্নাফ রাব্বির দিকে আমরা যদি একটু নজর রাখতে চাই, তিনি সবচেয়ে বেশি ম্যাচও খেলেছেন, সবচেয়ে বেশি গোলও করেছেন। সেই জায়গায় আসলে বাংলাদেশের প্লেয়ারদের ক্লাব, বিশেষ করে ক্লাব ফুটবলের ক্ষেত্রে বাংলাদেশি প্লেয়াররা আসলে বেশি নামার সুযোগ পায়, তারা আসলে ভালো করার চেষ্টা করে যাতে আসলে বাংলাদেশ টিম থেকে আসলে তারা যাতে কল পায়। সেক্ষেত্রে এই যে গোল সংখ্যা বা এই বিষয়টা, এটা আসলে বাংলাদেশের এখন পর্যন্ত যারা ফরওয়ার্ড লাইনে খেলে, কারণ আমরা দেখে থাকি যে লিগে বসুন্ধরা কিংস বা ঢাকা আবাহনী ফরওয়ার্ডে সবসময় বিদেশি প্লেয়ারদেরকে খেলিয়ে থাকেন। আপনারা আসলে সেই জায়গাতে সেটা আসলে কতটুকু আপনারা মনোযোগ দিয়েছেন ফরওয়ার্ড তৈরিতে? বিশেষ করে আমি যেটা বলছিলাম যে আপনাদের আসলে লক্ষ্যটা কি, ভালো করা, অবনমন থেকে আসলে 3-4-এ থাকা টেবিলের মধ্যে, নাকি চ্যাম্পিয়ন হওয়াটা তো নিশ্চয়ই থাকবেই সেই লক্ষ্যটা, তবে এখন যে পরিস্থিতিকে আপনারা যাচ্ছেন এই আসন্ন মৌসুমে আপনাদের লক্ষ্যটা কি থাকবে? আসন্ন মৌসুমে আমাদের আসলে মানে সত্য কথা বলতে কি, চ্যাম্পিয়ন করার মতো টিম আমরা করতে পারিনি। আমরা একটা পজিশনে থাকব, আপনার কম্পিটিশনটা হবে, সেক্ষেত্রে আমরা 4-5 বা 3 এর ভিতরে থাকার চেষ্টা করবো আর কি। আচ্ছা, সেই হিসেবে আমাদের টিমটা করা, চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম আমাদের মানে হয়নি, কিন্তু প্রত্যাশা তো থাকবে। আচ্ছা, সেটাই বলছিলাম, সেটা প্রত্যাশা আগে থেকে থাকবে আসলে হারার আগে হার মেনে নেওয়া আসলে কোনো ক্লাবই করতে চায় না। না, আমাদের তো প্রত্যাশা আছে চ্যাম্পিয়ন হবো, কিন্তু হয়তো একটা পজিশনে থাকবো আমরা আর কি। আচ্ছা, যেহেতু এখনো বলা হচ্ছে যে কাল একটা ব্যান্ড উঠিয়েছে বসুন্ধরা কিংস, আরো 9টা বাকি রয়েছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা জয়েন্ট যদি 25 তারিখ আসলে মৌসুমটা শুরু করে ফেডারেশন কাপ দিয়ে, দুঃখিত 28 তারিখ, যেহেতু চ্যালেঞ্জ কাপ হচ্ছে না 21 তারিখে, সেক্ষেত্রে আসলে 28 তারিখে এবং 31 তারিখে লিগ শুরু হচ্ছে, যদি সঠিক সময় আসলে শুরু হয় সেক্ষেত্রে আমরা বসুন্ধরা কিংসকে নাও পেতে পারি। সেক্ষেত্রে আসলে একটা প্রতিদ্বন্দ্বী, একটা প্রতিযোগী কমে গেল কিনা, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের কথা আপনারা বলছেন, সবাই আসলে চায় সেই জায়গাটাতে, তবে অনেক সময় থাকে না যে আপনারা সবচেয়ে বেশি বসুন্ধরা কিংসের বিপক্ষে আসলে ফাইট করতে হয় আপনাদেরকে, বড় বড় দলগুলোর বিপক্ষে, এবার আসলে আপনারা সেই জায়গাটাতে একটু স্বস্তি থাকবেন কিনা? স্বস্তি, এই স্বস্তিটাকে স্বস্তি বলা যায় না, যে আমাদের একটা মানে সতীর্থ যে আমাদের সাথে থাকবে না, এটা আমাদের জন্য একটা আফসোসের বিষয়। আমরা চাইছি যে বিশেষ করে আবাহনীর বিষয়টা, বসুন্ধরা এরা আমাদের সাথে খেলবে, আমরা একটা প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ দর্শকরা পাবে, বাংলাদেশের ফুটবলটা একটু কম্পিটিশনের ভিতরে আসবে, সেই ক্ষেত্রে বসুন্ধরা নাই, এটা তো একটা অপূর্ণতা থেকেই যাবে। তারপরে শেষ পর্যন্ত নাই থাকে, ওইটা নিয়ে তো আমাদের খেলতে হবে, কারণ এই অনিশ্চয়তার ভিতরে কতদিন, আপনার 28 তারিখে ম্যাচ শুরু হওয়ার কথা, এটা তো একটা অনিশ্চয়ের ভিতরে আমরা অলরেডি পড়ে গেছি। 28 তারিখে হবে না এটা মোটামুটি বলা যায় আর কি। অলরেডি যেহেতু 21 তারিখে শিডিউলটা চেঞ্জ হতে পারে, এবং শিডিউল দেয়নি এখনো, মৌসুমটা যেহেতু শুরু হচ্ছে না, বাফুফে ফিফা বলতে পারবে যে আসলে ওনারা কোন পর্যায়ে আছে বা কবে ওনাদের এই নিষেধাজ্ঞাটা কেটে যাবে। আচ্ছা, আর সেক্ষেত্রে যেহেতু 21 তারিখ হচ্ছে না চ্যালেঞ্জ কাপটা, বাফুফে কর্মকর্তারা বলছিলেন যে তারা অল্টারনেটিভ আসলে কোনো কিছু করার প্ল্যান করছেন, সেক্ষেত্রে আমরা দেখছি যে 28 তারিখ থেকে যদি ফেডারেশন কাপ শুরু হয় এবং পরবর্তীতে লিগটা শুরু হতে পারে, সম্ভাবনা রয়েছে এখনো, সেক্ষেত্রে এর মানে মধ্যে আসলে কোনো টুর্নামেন্ট শুরু করা, কারণ স্বাধীনতা কাপ নিয়েও আসলে দীর্ঘদিন ধরে 23-24 পর আর হয়নি, একটা সুযোগ ছিল, এবার সুপার কাপ হচ্ছে না, সুপার কাপ থেকে অনেক ভালো ভালো প্লেয়ার উঠে আসতো, সেই জায়গায় আসলে এই যে টুর্নামেন্ট হওয়ার আশা দিয়েও আসলে শেষ পর্যন্ত হয় না, সেটা আসলে ফুটবলের জন্য নিশ্চয়ই আপনাদের জন্য আসলে আফসোসের জায়গা থাকে যে আপনারা নিশ্চয়ই যত বেশি ম্যাচ খেলবেন, কারণ আপনারা তো আসলে বাইরে দেশে বা কম্পিট করতে পারেন না, আপনাদের এই ক্লাব ফুটবলটার মধ্যে আসলে ফুটবলারদের ফিটনেস ধরে রাখার প্রস্তুতিটা সারতে হয়। নিঃসন্দেহে আপনার ম্যাচগুলো যদি খেলতে না পারে, তাহলে বাংলাদেশের ফুটবল তো মানে বিলীন হয়ে যাবে একটা সময় আপনার। তবে যেহেতু এগুলো নিয়ে কথা হচ্ছে, একটা সমস্যা হয়ে গেছে, এগুলো ওভারকাম আমার মনে হয় বাফুফে করতে পারবে, এবং সেখানে সরকারের কিছু পৃষ্ঠপোষকতা দরকার। হ্যাঁ, আপনার ফুটবলটাকে বিশেষ করে, খেলাধুলা তো সবগুলোর দিকেই সরকারের নজর দিতে হবে, যেহেতু এখন ফুটবল নিয়ে আমরা কথা বলতেছি, ফুটবলটাকে বাংলাদেশের
ঐতিহ্যবাহী একটা খেলা বলা চলে। সেখানে দর্শকের প্রত্যাশা অনেক থাকে, তো আপনার দর্শক আশাহত হয়। আপনার ফুটবলটা প্রতি মানুষের প্রত্যাশা অনেক থাকে, যেমন 28 তারিখে খেলা দেখবে, অনেকেরই প্ল্যান থাকে। 28 তারিখে হলো না, এখন কবে হবে সেটা তো কেউ বলতে পারছে না। ওই সময় ধরেন আমারই ইচ্ছা আছে আমি 28 তারিখে মাঠে যাব, যেতে পারলাম না, এরপর একটা ডেট দিল, ওই ডেটে হয়তো আমার অন্য কোনো, আমি তো সংগঠক, আমি যাব, আমি দর্শকের কথা বলতেছি, তারা যাবে, তাদের কাজ আছে, যেতে পারলো না। মানে এই শিডিউল বিপর্যয়ের জন্য আসলে অনেক ইফেক্ট পড়তে আছে। আচ্ছা, অনেক ক্লাবের কর্মকর্তা প্রতিনিধিদের সাথে আমরা কথা বলেছিলাম, তাদের একটা অভিযোগ যে ফেডারেশন কাপ এবং লিগ পাশাপাশি স্বাধীনতা কাপও অনেক সময় তারা একই সঙ্গে চলে এসেছে। সেই ক্ষেত্রে আসলে এই যে হজবরল অবস্থা, দেখা যায় একটার দিকে ফোকাস দিতে গিয়ে আরেকটার ফোকাস হয়তো বা ছেড়ে দেওয়া হয়, বিশেষ করে আপনাদের মতো যারা একটু পিছিয়ে রয়েছেন যে ক্লাবগুলো। সেক্ষেত্রে আপনাদের আসলে কোনো দাবি আছে কিনা, নতুন কোনো, আপনারা বাফুফের সেদিনই আপনাদের সাথে কমিটি মিটিং হয়েছে, আপনারা কি সেখানে উত্থাপন করেছেন কিনা আপনাদের এই দাবিগুলো? হ্যাঁ, অবশ্যই করা হয়েছে। আমরা বাফুফের কাছে একটা, ওই যে আমাদের আসছিল আপনার অলিদ ভাই আসছিল, সাব্বির ভাই, একটা কথা দেখছি আমি যে 10 বছরের দীর্ঘমেয়াদী প্ল্যান করতে হবে। আমি ভাইয়ের সাথে একমত, তবে 10 বছর সম্ভব না হলেও অন্তত বাৎসরিক প্ল্যানটা যেন হয়ে যায়। আপনার চ্যাম্পিয়নের পরে কি কি হবে, কোন খেলার পরে কোনটা হবে, এটা যদি না হয়, ক্যালেন্ডার যেটা চাচ্ছি, স্থায়ী ক্যালেন্ডার, স্পেসিফিক একটা ক্যালেন্ডার চাচ্ছি, ওই ক্যালেন্ডার অনুযায়ী আপনার ক্লাবগুলো প্রস্তুতি নেবে, তাদের ফাইন্যান্সিয়াল আপনার অ্যারেঞ্জমেন্টের বিষয় আছে, এখানে ডোনারদের শিডিউল, সব কিছু নির্ভর করে। এটা প্ল্যান ছাড়া আপনার কোনো কিছুই তো সফল হয় না। আপনার প্ল্যানলেস আমরা চলতেছি, কোথায় যাচ্ছি জানি না। আমরা এই যে ধরেন আপনি বললেন 5 জন আমরা বিদেশি প্লেয়ার নিচ্ছি, তারা আসবে, তাদের নিয়ে আমরা কাজ করতেছি। আমাদের বাংলাদেশের ন্যাশনাল টিমের সাবেক খেলোয়াড় 5 জন আমরা নিয়েছি, আমাদের টিম নিয়ে মোটামুটি প্রস্তুত। এখন আমরা এই যে 28 তারিখ যে খেলা হবে, এটার তো এখনও আমরা মানে ফাইনাল একটা কিছু পাচ্ছি না, তো না পাইলে আমরাও তো একটু আশাহত হয়ে যাই। জুয়েল ভাই, দেখা যায় যে 1 মাস 2 মাস আগে আসলে সূচিটা দিলে আপনারা সেই জায়গায় পরিকল্পনা করতে পারেন, ক্যাম্প শুরু করতে পারেন। আর জুয়েল ভাই, আমরা আরো অনেক আলোচনা করব, তবে সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতি। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। জুয়েল ভাই, যে জিনিসটা বলছিলাম যে আপনারা অনেকগুলো দাবি তুলেছেন, তার মধ্যে আরেকটা দাবি ছিল যে আপনারা প্রফেশনাল লিগ কমিটি যেটা আছে বর্তমান, সেটা আসলে নিরপেক্ষ একটা কমিটি চান, এবং সাথে সাথে আপনাদের যোগাযোগ ব্যবস্থা, মাঠের যে একটা হোম ভেন্যু, সেটারও দাবি তুলেছেন। এটা একটু সংক্ষেপে জানতে চাই। আমাদের যে লিগ কমিটি বাফুফের আছে, এটা ভেঙে দেওয়ার জন্য আমাদের ওই যে বাংলাদেশ স্পোর্টস ক্লাব অ্যাসোসিয়েশন হয়েছে, ওটার থেকে জোরালো দাবি জানানো হয়েছে, এবং এটা ভেঙে আপনার লিগ কমিটি পরিচালনা করার মতো উপযুক্ত একটা কমিটি আমাদের দরকার। আর মাঠের পরে হোম ভেন্যু আমাদের ক্লাব থেকে আমরা চেয়েছি চাঁদপুর স্টেডিয়ামকে, তো ওইটার জন্য গত 2 দিন আগে আপনার বাফুফের প্রতিনিধি দল এবং আমাদের ক্লাবের 2 জন প্রতিনিধি ছিল, ওনারা ভিজিট করে আসছে। বাফুফে পজিটিভ, কিন্তু এখনও কনফার্ম করে নেয়, তো এটা ওনাদের কনফার্মেশনের অপেক্ষায় আমরা। আপনারা কি নিরপেক্ষ লিগ কমিটি ছাড়া এবার মাঠে নামবেন কিনা? মোহামেডান বলছিল যে এটা আসলে কোনো অল্টারনেটিভ সুযোগ নেই, তারা চান নিরপেক্ষ লিগ কমিটি আসন্ন মৌসুম শুরুর আগেই। অবশ্যই নিরপেক্ষ লিগ কমিটি আমরা চাই, সেটা নামবো না সেটা বলা যাচ্ছে না, কারণ সময় তো নেই, আমরা চাই। আপনারা এতদিনে কেন এই দাবিটা তুলেছেন? 1 বছর হয়ে গেছে লিগ কমিটির যারা আগে থেকে আমাদের বরাবরই দাবি ছিল যে নতুন একটা কমিটি আসুক, ওনাদের মাধ্যমে খেলাগুলো পরিচালনা হবে। মানে সেই দাবিটা আসলে আপনারা কার্যকর করতে পারেননি এখনো। এটা আপনাদের ব্যর্থতা কিনা? কারণ দেখা যায় যে একটা লিগ কমিটির যদি সরাসরি একজন দায়িত্বে থাকেন, লিগ কমিটির চেয়ারম্যানই যদি একজন ক্লাবের দায়িত্বে থাকেন, তাহলে সেই জায়গাটা নিরপেক্ষ থাকার সুযোগ খুবই কম। তাহলে আমার একটু বলতে হয়, আপনি লিগ কমিটির দায়িত্বে যিনি আছেন উনি একটা ক্লাবের প্রতিনিধিত্ব করেন, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাংলাদেশের আপনার টপ লেভেলের যেগুলা ধরেন ন্যাশনাল টিমের ভালো প্লেয়ারগুলো সেই নিয়ে নিচ্ছে, তার মানে কনফার্ম চ্যাম্পিয়ন, কনফার্ম আপনার রানার্স আপ।
নিশ্চিতভাবে খেলা দেখার জন্য আপনার কোনো দর্শকই প্রত্যাশিত থাকে না। আচ্ছা, আপনার ধরেন 2 টিমের খেলা হচ্ছে, এক টিম 4টা গোল দিয়ে দিল, আর এক টিম 0 গোলে বাড়ি ফিরলো, এতে করে দর্শক ওভাবে মানে করে না আর কি, ওটা অ্যাকসেপ্ট করে না। আপনার দর্শকের প্রত্যাশা থাকে যে উইনিং সিচুয়েশনে খেলবে, আপনার একটা দিল 0 গোলে খেলা শেষ হলো, বুক মিলিয়ে হাত মিলিয়ে চলে গেল। কম্পিটিশন দরকার। এখন আপনার পয়সা আছে, আপনি ধনী, আপনি একেবারে ভালো প্লেয়ারগুলো সবগুলো নিয়ে বসে রাখলেন, আর যা আমাদের মতো যারা একটু অর্থনৈতিকভাবে অসচ্ছল ক্লাবগুলো আছে, আমরা ভালো প্লেয়ার নিতে পারলাম না। আপনাদের এই অর্থনৈতিক যে অসচ্ছলতা সেটা কাটানোর জন্য আপনারা আসলে কি করছেন? কারণ যারা পিছিয়ে থাকে তারা সবসময় একটা কথাই বলে যে আসলে আর্থিকভাবে তারা স্বাবলম্বী না, যার কারণে তারা যেভাবে আসলে কাজ করা দরকার, ফ্যাসিলিটি দেওয়ার দরকার, সেই ফ্যাসিলিটির জায়গাটা তারা দিতে পারছে না প্লেয়ারদের ক্ষেত্রে। এই জায়গায় আপনারা কতটা কাজ করেছেন? আমরা আমাদের মানে সাধ্য অনুযায়ী চেষ্টা করতেছি। যেমন আমরা বিগত দিনে বিপিএল খেলছি একটু টানাপোড়েনের মধ্যে দিয়ে, আর তারপরে বিসিএল খেললাম, এখন বিএফএল শুরু করব। তো আমাদের টানাপোড়েন মানে বাংলাদেশের প্লেয়ারগুলোর টানাপোড়েন। এমনও প্লেয়ার আছে আইসা ওই যে কন্ট্যাক্ট করার সময় বলে যে আমাকে আর একটু বাড়াইয়া দেন। তখন আমি ছিলাম, আমাদের যখন প্লেয়ার নিয়ে আমি থাকি মাঝে মাঝে, তাই আমি বলি যে তুমি বিএফএল এ খেলতেছো, তার মানে তুমি ন্যাশনাল টিমে চলে যাবা, তুমি ভালোভাবে এদিকে ফোকাস দাও। তো স্যার আমার তো ভাই, আমার তো বউ বাচ্চা আছে, আমার সংসার আছে, অর্থাৎ ওরা কিন্তু এই টাকার উপরেই ডিপেন্ড করে ওনাদের সংসার, ওনাদের এটা রুটি রিজিক, তো সেটা তো আমরা পূরণ করতে পারতেছি না। আলটিমেটলি বাংলাদেশের ফুটবলটা উঠবে কীভাবে? তার প্লেয়ারগুলো যদি ঠিক না থাকে, তারা যদি ঠিকমতো তাদের পারিশ্রমিকটা না পায়, তাহলে তো বাংলাদেশের ফুটবল উঠবে না। আচ্ছা, ওই যে জরাজীর্ণ অবস্থার ভিতরেই যেভাবে চলতে সেভাবে চলবে। তা আমি প্রত্যাশা করি যে অন্তত যারা খেলোয়াড় আছে তাদের দিকে সরকারি হোক বা যারা ধনাঢ্য আছেন, তারপরে যারা স্পন্সর আছেন, তারা যদি ওভারঅল ক্লাবগুলোর দিকে এগিয়ে আসে, ওই 2-1টা ক্লাব ধরেন চলবেন, তাদের প্রতি সবাই ঝুঁকে। তো এই জন্য এখানে সরকারের একটা হস্তক্ষেপ আমি কামনা করছি, এবং বাফুফো অ্যাজ এ আপনার গার্ডিয়ান হিসাবে এটার দিকে যদি নজর দেয়, আমার মনে হয় ক্লাবগুলো ভালো থাকবে, খেলোয়াড়গুলো ভালো থাকবে, তাদের সংসার তারা ভালো সার্ভিস দিতে পারবে, এটা দরকার। জুয়েল ভাই, আমরা আরো কথা বলবো, তবে ছোট্ট একটা বিরতি আবার নিতে হচ্ছে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছে একটু পরে। আবারও স্বাগত এখন মাঠে। জুয়েল ভাই, যেটা বলছিলাম যে আপনাদের ফ্যাসিলিটির ব্যবস্থা, এখন তো আসন্ন মৌসুম শুরু হতে আসলে খুব বেশি সময় নেই, প্রায় 4-5 দিন সময় রয়েছে। সেক্ষেত্রে আপনারা আসলে কতটুকু প্রস্তুত রয়েছেন? ক্যাম্প কবে থেকে শুরু করছেন, আর কোচের বিষয়টা একটু জানাবেন। আমরা মোটামুটি আমাদের প্রস্তুতি আছে, যেহেতু আমরা 13 তারিখের আগে একটা সিগন্যাল পেয়েছি, ওই 13 তারিখের ভিতরে আমাদের প্লেয়ার মোটামুটি নেওয়া হয়ে গেছে। আর আমরা প্র্যাকটিসটা শুরু করব হয়তো বা 2-1 দিনের ভিতরে শুরু করব। 28 তারিখে যদি ম্যাচ শুরু হয়, আশা করি আমাদের কোনো সমস্যা হবে না, আমরা ওর জন্য প্রস্তুত আছি। আর কোচের বিষয়টা আমাদের বিসিএলে আপনার লরেন আনিস ছিল, লোলো স্প্যানিশ কোচ, ও কনফার্ম করছে উনি আসবে। আচ্ছা, ইনি কবে আসবেন? আপনারা ক্যাম্প আসলে এক্সাক্ট ডেটটা কি ঠিক হয়েছে কিনা? কারণ আপনাদের প্লেন ফেয়ার ডেটটা এখন ঠিক করিনি, কিন্তু উনি ওনাকে কনফার্ম করা হয়েছে। আচ্ছা, মানে ক্যাম্পটা আসলে কতদিন মধ্যে শুরু করবেন? কারণ অনেকে আসলে বলছেন যে এখনো নির্ধারিত সূচি না পেলে তারা ক্যাম্প শুরু করতে রাজি নয়। ওই যে মানে এক জায়গায় তো আমরা ক্যাম্প তো আমাদের শুরু করার কথা ছিল 21 তারিখে, আগামীকাল। এখন যেহেতু 28 তারিখে আপনার ম্যাচটাই অনিশ্চিত, সেক্ষেত্রে আমরা 2-1 দিন হয়তো পরে করব, বা 25 তারিখের ভিতরে করতে পারি। আচ্ছা ক্যাম্পটা। আচ্ছা, প্লেয়ারদের পাশাপাশি কোচ শুধু নির্ধারিত হয়েছে, এমনি টিম ম্যানেজমেন্ট কি সবকিছু রেডি কিনা? কারণ কোচ, সহকারী কোচ অনেক হ্যাঁ, সহকারী কোচ আমাদের রেডি, আর কোচ তো কনফার্ম করছে উনি আসবেন। এছাড়াও আমাদের ম্যানেজার, তারপরে আপনার টিম লিডার, অফিসিয়াল মোটামুটি একটা খসড়া নির্ধারণ হয়েছে আর কি, অথবা আমরা 2-1 দিনের ভিতরে বাফু জমা দিয়ে দেবো। আচ্ছা, আপনারা
এমনি তো আপনাদের হোম গ্রাউন্ডের জন্য এবার চাঁদপুরে মাঠটা চেয়েছেন, সেটার জন্য আসলে কি বলেছেন, কতটুকু প্রস্তুত বাফুফে? আবার দেখা যাচ্ছে অনেকে মোহামেডান, আবাহনীর মতো বড় বড় ক্লাবগুলো আসলে চাচ্ছে ঢাকা স্টেডিয়াম। আপনারা কি সেই জায়গায় ঢাকা স্টেডিয়ামে খেলার আবদার করেছেন কিনা? আমরা আবদার করিনি, কিন্তু আমাদের প্রত্যাশা আছে যে ফুটবলটাকে অ্যাকচুয়ালি ঢাকার ভিতরে যদি করা যায় তাহলে এখানে দর্শক সমাগমটা বেশি হয় এবং ফুটবলকে সারা বাংলাদেশে আপনার মাথা যদি ঠিক থাকে আস্তে আস্তে সব দিকে ইয়ে হয়ে যাবে। তো ঢাকার আপনার জাতীয় ন্যাশনাল স্টেডিয়াম যদি একটু ঝাঁকজমকপূর্ণ থাকে, ফুটবলের মাতোয়ারা থাকে, খেলোয়াড় দর্শকের মানে সমাগম বেশি থাকে, সেই ক্ষেত্রে বাংলাদেশের প্রতিটা জেলায় উপজেলা পর্যন্ত ফুটবলটা ছড়িয়ে যেতে কোনো সমস্যা হয় না। আচ্ছা, এছাড়াও জেলাগুলোতে যেমন আমাদের যে এই যে বিএফএল লিগের খেলাগুলো হয়, সেখানে জেলা স্টেডিয়াম যেমন কুমিল্লা স্টেডিয়াম আমরা খেলছি, আমাদের ওয়ান্ডারার্স খেলছে, মোহামেডান খেলছে, সেখানে দর্শক সমাগম অতটা নাই। এটা না থাকার কারণ হলো ওই ওই জোনের লোকজন জানে না যে আজকে যে খেলা আছে মাঠে। এই জন্য আমি মনে করি যে যেহেতু বাফুফে বাংলাদেশের নিয়ন্ত্রক সংস্থা ফুটবলের, তাদের উদ্যোগে অন্তত যেই মাঠে বা যেই ভেন্যুতে খেলা হবে, এর আগে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া যা আছে হোটেল, ওখানে যদি প্রচারণাটা ব্যাপকভাবে করা যায় তাহলে দর্শক সমাগমটা বেশি হবে এবং ফুটবলটা আরও প্রসারিত হবে। আচ্ছা, আপনারা তো এখন বর্তমানে অ্যাডহক কমিটি রয়েছেন 2 বছর, এবং যতটুকু জানি দীর্ঘদিন ধরে আপনাদের ওয়ান্ডারার্স ক্লাবে কোনো নির্বাচন হয় না। সেক্ষেত্রে নির্বাচিত একটা কমিটি যখন থাকে তখন তাদের আসলে প্রশাসনিক কার্যক্রম থেকে শুরু করে সব কিছু ডিসিশনে একটু বেশি, তাদের মধ্যে চতুরতা বা যেটাই বলি না কেন সেটা একটু বেশি থাকে। সেক্ষেত্রে আসলে ওই নির্বাচনটা আপনারা কবে নাগাদ দেবেন? প্রস্তুতিটা কেমন রয়েছে? কারণ এজিএমটা অনেক বড় একটা বিষয় ক্লাবের জন্য। এজিএম এর ব্যাপারে দেখেন আমাদের সেক্রেটারি ইয়েতে আছে, আজকে দুবাই আছে, 2-4 দিনের ভিতরে আসবে। আসলে আমরা এটা নিয়ে বসবো, আমাদের প্রেসিডেন্টের সাথে বসবো, বসে এটা আমরা ঠিক করবো। মানে কত দিনের মধ্যে কোনো এটা আলোচনা হয়েছে এখন আমি কিনা বলতে পারছি না, আমরা বসে মানে সিদ্ধান্ত নেব যে কবে এজিএমটা দেওয়া যায়। আচ্ছা, আমরা যেটা দেখি যে ওয়ান্ডারার্স ক্লাব একটা বলা হয় যে একটা পুরনো ক্লাব, সেই জায়গাটাতে ওয়ান্ডারার্স ক্লাবের যে অবকাঠামো আমরা গতকালও সম্ভবত আমি দেখেছি, সেটা হচ্ছে ওয়ান্ডারার্স ক্লাব একটা পাশে হচ্ছে আপনাদের ক্লাবের জন্য রেখে দেওয়া ক্যাম্প এবং একটা সরু একটা গলির মতো আর কি একটা রুমের ব্যবস্থা রয়েছে, খুব বেশি রুম নেই, এবং আরেকটা পাশে দেখা যাচ্ছে যে আপনারা হোটেলের জন্য ভাড়া দিয়ে দিয়েছেন। সেই জায়গায় আসলে একটা ওয়ান্ডারার্স ক্লাবকে এনএসসি আপনাদেরকে জায়গায় দিয়েছে ক্লাবের ক্ষেত্রে ফুটবলারদের রাখার জন্য, সেই জায়গায় আসলে আপনারা ওই ক্লাবটাকে নিশ্চয়ই আপনাদের আর্থিক সমস্যা রয়েছে। তবে এই যে গিজি একটা রুমের সংকট থাকবে প্লেয়ারদের, দেখা যাবে এক রুমের মধ্যেই যেখানে জায়গা হচ্ছে না একজনের, সেখানে আপনারা 3 জনকে রাখার ব্যবস্থা করছেন, সেটা তো আসলে স্বাস্থ্যকর না একজন প্লেয়ারের জন্য। না, প্লেয়ারের আপনি মনে হয় উপরে ভিতরে আমাদের যান নাই, আমাদের দোতলায় প্লেয়ারদের থাকার জন্য খুব সুন্দর রুম আছে, আর সেখানেও আমি গিয়েছি, সেখানেও খুব বেশি ওখানে আমাদের যে গিঞ্জি রুম আমি দেখেছি আর কি। ওখানে গিঞ্জি বলতে কি আমাদের ভিতরটা আমরা ওভাবে নিচে আর কি ওভাবে গুছাইতে পারিনি, কিন্তু আমরা কাজ করতেছি আর কি, কনস্ট্রাকশন কাজ চলমান আছে। আর দোতলায় আমাদের প্লেয়ারদের থাকার জন্য পর্যাপ্ত জায়গা আছে, 35 জন প্লেয়ার আমাদের অনায়াসে ওখানে থাকতে পারে অ্যালং উইথ কোচ, সমস্যা হয় না। আচ্ছা, এই যে আপনারা হোটেল ভাড়া দিচ্ছেন, আপনাদের সামনে বেশ কয়েকটি হোটেল রয়েছে, হোটেল নতুন একটা কাজ চলছে, রেনোভেশনের কাজ। আমাদের ক্লাবের কিছু সাইডে দোকান আছে, এটা সব ক্লাবেই কম বেশ আছে, এগুলো দিয়ে ধরেন আমাদের ক্লাবের ইলেকট্রিসিটি বিল আছে, কিছু স্টাফদের স্যালারি আছে, ওগুলো আসে আর কি, এটা পর্যাপ্ত না আর কি। এবং একটা বিষয় সেটাই অভিযোগ থাকে ক্লাবগুলোর ক্ষেত্রে যে প্লেয়ারদের বেতনটা আসলে তারা ঠিক মতো দেয় না, সময় মতো দেয় না, মৌসুম শেষ হয়ে যায়, কারণ মৌসুমের মধ্যে তো 3 ভাগে দেওয়ার নিয়ম। আপনারা সেই জায়গাটা আসলে কতটা স্বচ্ছতা থাকেন? আমরা চেষ্টা করি কিন্তু 100% পারি না। আমাদের গত সিজনে যে প্লেয়ার রেখেছে ওনারা আমাদের কাছ থেকে পেমেন্ট পাবে না আর কি। আমাদের কষ্ট হয় আমাদের মেম্বারদের চাঁদা দিয়ে, তারপরে আমাদের ক্লাবের সেক্রেটারি আছে, প্রেসিডেন্ট আছে, তারপরে ভাইস প্রেসিডেন্ট আছে, বিশেষ করে আমাদের ফুটবলটা যিনি একটু বেশি ফোকাস দিচ্ছে ফুটবল কমিটির চেয়ারম্যান সরকার মাহবুব আহমেদ। জুয়েল ভাই, অসংখ্য ধন্যবাদ আলোচনা করার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন।